বিএনপি যদি শীর্ষ নেতৃবৃন্দ এই জিনিসটাকে ইগনোর করে বা জামাতের শীর্ষ নেতৃত্ব ইগনোর করে, এখানে যে ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতি জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতি মানে এমন শূন্যতা তৈরি করবে যে শূন্যতার কারণে মানুষ বারবার বলবে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, একই হলো, এই হলো অবস্থা। মঞ্জু, যেটা বলছিলাম যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি দেখছেন, আমরা অনেকগুলো দেশ দেখেছি, মিশর, নেপাল, তিউনিশিয়া, অনেকগুলো দেশে নির্বাচন হয়েছে। দেখা গেল নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক সময় নির্বাচন যেরকম হবার কথা তাও হয়নি। তো বাংলাদেশে 1 বছর পরে এসে একটা সুষ্ঠু নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। আপনি কি মনে করছেন যে এখানে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার মানে তৈরি হওয়ার নজিরও আছে? তো বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? প্রথমত হলো কি, খুব হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা করে তো লাভ নেই। আমাদের দেশে প্রধানমন্ত্রী আকাশ থেকে জিব্রাইল ফেরেশতা এসে প্রধানমন্ত্রী হবেন না। কিংবা ধরুন আমরা ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বা মেয়ের জামাই তাদেরকে এনে আমাদের দেশে মহিলা বিষয়ক মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী বানাবো না, কুশনারকে বা ইভাঙ্কাকে। এই বাংলাতেই হবে। এখন ধরেন জামাত যদি ক্ষমতায় আসলে কি হবে? স্বরাষ্ট্রমন্ত্রী হবে ডক্টর মাসুদ, তারপরে প্রধানমন্ত্রী হবেন আমিরে জামাত ডক্টর শফিক। এখন তারা একটা সরকার যদি চালান, জামাতুল্লাহ হামিদুর রহমান আজাদ তিনি হবেন হয়তো বড় একটা মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী। তারপরে ধরেন গোলাম পারওয়ার সাহেব তিনি হবেন হয়তো ধর্মমন্ত্রী বা আরো স্বরাষ্ট্রমন্ত্রী। আর না, স্বরাষ্ট্রমন্ত্রীটাকে দিয়ে দিছি, তো ডক্টর মাসুদকে দিয়ে দিছি। যাই হোক, আমরা ধরে নিলাম। এখন তারা এই সরকারটা কিভাবে চালাবেন? প্রথমত তাদের ব্যক্তিগত জীবন, গত 20 বছর 15 বছরে দে ডিড এ লট ফর আওয়ার নেশন। আমাদের জাতির জন্য তারা অনেক কিছু করেছেন। ওই কাজের মধ্যে যেগুলো ভালো কাজ করেছেন ওইগুলোই তিনটা ক্ষমতা এসে করবেন, মন্দ কাজগুলো করবেন, বুঝতে পারছেন? আর তারা যে কাজগুলো অঙ্গীকারবদ্ধ, তারা শরিয়া আইন চালু করবেন, আপনাকে দাঁড়িয়ে রাখতে বলবেন, তারপর শেষে আমাদের মা বোনদেরকে হিজাব পড়তে বলবেন, শরিয়া আইন চালু হবে বাংলাদেশে। তো এই জিনিসগুলো জামাতে কাজ করবে। এখন ওটা আমাদের স্থানকাল পাত্র ভেদে আমাদের এই দেশ ওটা কীভাবে অ্যাবজর্ব করবে এটা আপনি গুনে গুনে বলতে পারবেন। আচ্ছা, বিএনপি যদি ক্ষমতা আসে, তো বিএনপি ক্ষমতা আসে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা, মির্জা আব্বাস কি হবেন? পূর্তমন্ত্রী হবেন। এলজিআরডি মিনিস্টার তো ছিলেন। হ্যাঁ, মির্জা আব্বাস আগেতেও ছিলেন বিমানমন্ত্রী। এখন ধরেন এলজিআরডি মিনিস্টার হলেন। তারপর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হবেন। বাবর যদি না হন তাহলে হয়তো সালাউদ্দিন সাহেব হবেন। তো এরকম আসলে তো এই মানুষগুলোর যে কর্মকাণ্ড, নতুনদের মধ্যে ধরেন শিক্ষামন্ত্রী বকুল সাহেব হতে পারেন, রুহুল কবির রিজভী সাহেব হতে পারেন, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী বা অন্য কোনো কিছু। অর্থমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ, দেখা গেল যে তারেক রহমান সাহেবের স্ত্রী জুবাইদা রহমান ডাক্তার, উনিও হতে পারেন। পরিবারের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু না। এখন এই যে মানুষগুলো কি করতে পারেন বা না পারেন আমরা 1991 থেকে 96 সালে দেখেছি, 2001 থেকে 2006 পর্যন্ত দেখেছি। এখন ওটার সঙ্গে অভিজ্ঞতা, যাদের বয়স হয়ে গেছে তাদের অভিজ্ঞতাটা যোগ হবে, কিন্তু শারীরিক শক্তি কমে গেছে। আর নতুন যারা আসছে তারা হয়তো নতুন কিছু একটা করতে পারে। ফলে এখানে তো একেবারে ড্রামাটিক্যালি খুব কিছু চেঞ্জ হয়ে যাবে, কোনো কিছু একেবারে আকাশ বাতাস হয়ে যাবে, আমার কাছে ওইটা মনে হচ্ছে না। এখন বাস্তবতা হলো যে আবার এই যে এখন যে নির্বাচন যে হবে, একটা সুন্দর নির্বাচন হবে, এটা নিয়েও খুব হাইপোথেটিক্যাল। হ্যাঁ, ওটি আমি এটাকে স্ট্রং করার জন্য আগের দুটো বলছি। এখন এই পুলিশ, এই আইজি, এই সেনা প্রধান ওনাদের নেতৃত্বে তো হবে। এখন যেখানে তারা গত 1 বছরে প্রাণান্ত চেষ্টা করে একটা চাপাতি পার্টি নিয়ন্ত্রণ করতে পারছে না, মব নিয়ন্ত্রণ করতে পারছেন না, চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, থানা থেকে আসামি নিয়ে যাচ্ছে। আবার কালকে দেখলাম কোন একজন লোক, সাবেক এমপি, কার যেন কলিজা চাবাই খেতে চাচ্ছে বা কলিজা বের করে খেতে চাচ্ছে তারা। হ্যাঁ, এখানে আমাদের রেজওয়ানা ম্যাডাম আছেন, তিনি যখন বিএনপি ছিল বা আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, হাইকোর্টকে ব্যবহার করে সারা বাংলাদেশ তছনছ করে দিয়েছেন। আর ওনার হাতে ক্ষমতা দেওয়ার পর উনি অল্প কয়টা সাদা পাথর ওইটা তিনি রক্ষা করতে পারেননি। ওখানে বোধহয় কোন একটা এলাকাতে গেছেন, এমন দাবড়ানি দিয়েছে যে ওখান থেকে তিনি জান নিয়ে পালায় আসতে তার মোটামুটি 33 বালতি পানি খেতে হয়েছে। তো এখন এই মানুষদের নেতৃত্বে যখন একটা সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে হাউ পুলিশ উইল অ্যাক্ট, হাউ মিলিটারি উইল অ্যাক্ট। এখন 80,000 মিলিটারি দিবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে।
তা 80,000 মিলিটারি তো এখনও বাংলাদেশে আছে, এখনও বাংলাদেশে। তো এখন বাংলাদেশের থেকে যদি এখন কিছু না হয়, তো ওই সময়টাতে কি 80,000 মানে যে যাকে বলা হয় মিলিটারি যারা থাকবেন, তাদের উপর যদি 10-12 জন আমেরিকান ম্যারিন, রাশিয়ান সৈন্য, ভারতের সৈন্য তারা যদি ভর না করে, এক একটা হাত যদি দুর্গা দেবীর মতো 10 হস্ত না হয় সেনাবাহিনীর, তাহলে তো তারা পারবে না। সেনাবাহিনী তো অনেক সময় কেন্দ্র পর্যন্ত যায় না, তারা মূল রাস্তায় থাকে সবসময় দেখছি। মানে যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, এখন যে সামাজিক অবস্থা আছে এই মুহূর্তে, আইন শৃঙ্খলা, আপনি ধরে নেন আগামী 2 মাসে সরকারের ক্ষমতা অর্ধেক হয়ে যাবে। সরকারকে কেউ পাত্তা দিয়ে ডাইকে জিজ্ঞাসা করবে না, বলবো যে কয়দিন পরে চলে যাবে, এটা কি হবে। এখন যারা উপদেষ্টা আছেন তাদেরও 2 পয়সা। আমরা যখন সংসদ সদস্য ছিলাম, যে এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তার 6 মাস 1 বছর আগের থেকে আমাদেরকে কেউ পাত্তা জিজ্ঞাসা, মানে সরকারি অফিস থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে কেউ পাত্তা দেয়নি। তাহলে এখন যারা পাত্তা একটু পাচ্ছেন, তারা দেখবেন আরও 2 মাস পরে এদেরকে ঢাকা শহরে একটা রিক্সাওয়ালাও পাত্তা দেবে না। তা সেই অবস্থাতে রাষ্ট্রের কোন অর্গান আছে এখন বলেন, যে অর্গানের প্রতি মানুষের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা আছে, এবং যার হুকুমে জনগণ মন্ত্রমুগ্ধের মতো গিয়ে ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে লাইন করে দাঁড়াবে, যার ভয়ে যারা ব্যালট বাক্স ছিনতাই করবে তারা ঘর থেকে বের হবে না, যার ভয়ে প্রার্থীরা পারস্পরিক বিষোদ্গার করবে না, কারো কলিজা বের করে খেতে চাইবে না। তো এই জিনিসগুলো আপনি দেখান, একটা ইনস্টিটিউশন দেখান, একটা ব্যক্তি দেখান এই বাংলাদেশে। আর যদি আপনি বলেন যে না রনি ভাই এখন এইভাবে চলছে, আপনি নভেম্বর মাসে দেখতে পারবেন অন্তত 1 লাখ ফেরেশতা আকাশ থেকে এই বাংলার জমিনে নাজিল হয়েছে। যেভাবে বদরের যুদ্ধে ওরকম হয়েছিল এরকম হয়ে যাবে, এবং এসে বাংলাদেশে এরকম অলৌকিক ঘটনা ঘটায় ফেলবে, আপনি টেরই পাবেন না। চোখের সামনে দিয়ে আপনার ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, কোত্থেকে যায় সে কে একটা আসাল দিছে, ও চারিদিকে তাকাবে, লোক দেখায় না, ভয় ছড়িয়ে যাবে চারিদিকে। এরকম যে অলৌকিক ঘটনা করেন, গল্প, প্রত্যেকটার পিছনে একটা গল্প আছে, এরকম যদি গল্প বলেন সেটা শুনতে খুব ভালো লাগবে। কিন্তু এখন যে রিয়েলিটি, সেই রিয়েলিটির মধ্যে কোনো কিছু সুন্দরভাবে হওয়ার মতো অবস্থা বা পরিবেশ পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে না। আচ্ছা, সুষ্ঠু নির্বাচন না হলে 2টা অপশন দেখা যাচ্ছে, যে এখন যারা এক্সিস্টিং যারা আছে, মানে এখন যে নির্বাচনটা কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তারা হয়তো থাকবে। এখানে সরাসরি বলা হচ্ছে এরকম যে জামাত এই সরকারের মধ্যে খুব বেশি পাওয়ারফুল, এনসিপিকে বলা হচ্ছে কিংস পার্টি। তো আর একটা দিক আছে যে এখানে বলা হচ্ছে নির্বাচনটা যদি কোনোভাবে ভেস্তে যায় বা নির্বাচন না হয়, তাহলে তৃতীয় আর একটা শক্তি আসতে পারে। তো সেই শক্তি আসলে, মানে খুব রিসেন্ট যে ফেসিবাদী শক্তির পতন হয়েছে, আওয়ামী লীগ বিদেশে চলে গেছে, তাদের ফিরে আসার রাস্তাটা অনেক বেশি না। প্রশস্ত হবে। আমি খুব সংক্ষেপে কথাগুলো বলেছি, আগে নিজেকে একটু আত্মপক্ষ সমর্থন করে নিই। আমি ধরেন আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছি একটা নির্বাচনে করার জন্য, এটা জাস্ট ওয়াজ অ্যাক্সিডেন্ট, এটার জন্য আমার কোনো প্রি প্ল্যান, লোভ, লালসা কিছু ছিল না, হঠাৎ করে। কিন্তু আমার আসলে এই যে 2014 সন থেকেই আমার যে প্রাণান্ত একটা চেষ্টা ছিল যে শেখ হাসিনার যে রেজিমটা, সেই রেজিমটার একটা পরিবর্তন হোক। তো ওইভাবেই আমি আসলে কাজ করে গেছি। তারপরে 2019 সনে আমি তারেক রহমান সাহেবকে বলছি যে ভাই আপনার সাথে আমার এটাই লাস্ট ডিল, জীবনে আর আপনার মনোনয়নও চাইবো না, নির্বাচনও করবো না। তো বলে আসলেন কেন এখানে? আমি বললাম যে আসিতে নাই তো, আপনারা আনছেনের জন্য আসছি। ফলে আমার রাজনৈতিক অভিলাষ আগেও ছিল না, এখনও নেই। নিয়তি আমাকে আমার জায়গাতে নিয়ে গেছে। আর শেখ হাসিনার পতনের পরে আমার এখন আমি শুধুমাত্র একটা মানুষ হিসেবে সম্মানজনকভাবে বাঁচতে চাই আর সম্মানজনকভাবে মরতে চাই, এর বেশি আমার অন্য কোনো কিছু নেই। আমি অনেক আগের থেকেই টুকটাক লেখালেখি করি, এই যে টকশোতে এসে কথাবার্তা বলি, এটা রক্তের সাথে, অস্থি মজ্জার সাথে এমনভাবে মিশে গেছে, সন্ধ্যা হলেই খালি শারীর চুলকাতে থাকে যে কখন কোন টেলিভিশন থেকে ডাকবে। সপ্তাহ হয়ে গেলে এখন পত্রিকায় লেখালেখি করি, কলম হাত ব্যথা করতে থাকে, পত্রিকায় লিখবো। তো এর সঙ্গে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। কথাটা এই জন্য বললাম যে মঞ্জু ভাই একটু বললেন যে হালকা করে বললেন যে রনি ভাই একটু অসুখী থাকতে পারে। এখানে অসুখী থাকার তো আমার কোনো রিজন নাই, আমি অনেক আগের থেকেই সুখী মানুষ, এবং উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক আগের থেকে চিনেন। উনি আমাকে কখনো অসুখী দেখেছেন, আফসোস দেখেছেন, কামনা দেখেছেন। ওই অসুখীটা ওই জায়গায়, মানে আপনি মন খুলে কথা বলতে পারছেন না। আমি মন খুলে কিন্তু সবসময় কথা বলেছি। আমি যখন এমপি ছিলাম, মন খুলে কথা বলতে গিয়ে তো গ্রেফতার হয়েছে। না, মন খুলে কথা বলে গ্রেফতার হই নাই। গ্রেফতার হয়েছি আমার নিজের, শুনেন আমি সবসময়। রনি ভাই, এমনটা হয়েছে না যে আপনার টকশোতে কথা বলছেন কোন একটা জায়গা থেকে? না, নেভার এভার। আমি 2009 থেকে, মানে আপনি খুব ভালো স্বাধীনতা ভোগ করেছেন। আমি ইচ্ছা মতো শেখ হাসিনাকে গালাগাল করেছি। তারপরে শেষে আমাকে আজ পর্যন্ত কোনোদিন আওয়ামী লীগ, ডিজিএফআই, এনএসআই, ছাত্রলীগ কোনো জায়গাতে একটা টেলিফোন করা তো দূরের কথা, আমার সামনে পড়ার পর সালাম না দিয়ে কেউ যেতে পারেনি।
এরকম একটা অবস্থা ছিল। কয়েকদিন আগে তো আপনার গাড়িতে অ্যাটাক করলো, ওই যে ওটা ডিজিএফআই ওরা করেছে। এটা হলো যে শুধুমাত্র একটা সিন ক্রিয়েট করার জন্য, একটা পপুলার মানুষের ওটা গাড়িগুলোই যে কিছু একটা হয়ে গেছে। এখন ওইটাতে ছিল এটা কি একটা সরাসরি জাতীয় টেলিভিশনের টক শোতে ডিজিএফআই করেছে বললেন? না, এছাড়া তো ওইটা নিয়ে তো তদন্ত হয়েছে সবকিছু। ওই আমলের ডিজিএফআই, আমি তো ওই আমলের কথা বললাম। এর কারণ হলো শুনেন, ওইটা ওই যে মানে আজকে ওইটা নেটেই হয়েছে, তো এটা একেবারে যেটা বললাম অত দিয়ে ছাড়া কিছু না। ছাত্রলীগের কোনো ছেলে আমার গাড়িতে যদি হিট করতো আমি আগেই টের পেতাম। আমি ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যাতায়াত করি। তো যেটা বলছিলাম যে বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, ক্রোধ নাই, ম্যালেজ নাই, বরং সরকারে যারা আছেন মোরাললেস সবার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক। আমি তাদের কল্যাণ চাই, এবং আমি এই যে শেখ হাসিনার পতনের পর তারা যে আসছে, এই ছাত্র যুবক এনসিপি বা যারা চলছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আজীবন কৃতজ্ঞ থাকব। তো আমি আমার পরিবারের আপনজন কোনো একটা ভালো জায়গাতে যদি সফল হন, যেভাবে আনন্দিত হন, বা তারা যদি ভালো না করে যেভাবে দুঃখিত হন, এই কারণে আমি কিছু কথাবার্তা বলছি তাদের এইকে আরও ভালো করার জন্য। কিন্তু এর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ম্যালেজ বা প্রিজুডিস ইত্যাদি কোনো কিছু নাই, যেটা উনি একটু ইন্ডিকেট দিলেন যে রনি ভাই হয়তো খুশি ইত্যাদি ইত্যাদি। কারণ ওইটা কী কারণে সে বলছে আমি জানি না, বাট আমি বাস্তবতা হলো এই এর ঘটনা। 2 নম্বরে আপনি যে প্রশ্নটা করলেন, কি প্রশ্ন করেছিলেন যে মানে ভালো নির্বাচন না হলে হ্যাঁ কার লাভ? বেসিক্যালি এখানে দুইটা বলা হচ্ছে, যে ভালো নির্বাচন না হয়ে যদি অন্য কোনো শক্তি আসে সেক্ষেত্রে আওয়ামী এখানে আমি বলি, এখানে প্রথমত আওয়ামী লীগের কোনো অবস্থাতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এটা একবার অন্তর থেকে আমি বলছি। এটা অতীতেও কোনো দেশে হয়নি, বাংলাদেশেও হবে না। এর কারণ হলো আওয়ামী লীগের দেখুন বাংলাদেশে যারা আছে ওরা মোরাল ক্যারেজ হারিয়ে ফেলেছেন সবাই। আর বিদেশে যারা পালিয়ে গেছেন তাদেরকে আপনি যদি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান সাহেব, জামাতে আমির 3 জন অ্যাসুরেন্স দেন যে আপনারা আসেন, আপনাদেরকে আমরা এয়ারপোর্টে রিসিভ করব, এয়ারপোর্টে রিসিভ করে আপনাদের ঘরে সোদা সদিনে বা অমুক জায়গাতে পৌঁছে দেবো, আপনারা থাকবেন, পুলিশ প্রোটেকশন দেবেন, আপনি দেখবেন কাউকে আনতে পারবেন না। দিস দ্য রিয়ালিটি। আপনি ঢাকা শহরে অনেক লোক আছে, যদি বলেন শেখ হাসিনার কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসি, আপনাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানিয়ে দেওয়া হবে, শুধুমাত্র আপনি সকালে বিকেল একবার গিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসে গিয়ে 2 মিনিট টাকাই আসবেন, আর কিছু না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবো ইউনাইটেড হাসপাতাল কোথায়, আমাকে তাড়াতাড়ি ভর্তি করো, আমি আর এই দুনিয়াতে বাঁচতে চাই না। তো এই হলো রিয়ালিটি, বুঝতে পারছেন ঘটনা। যা কিছু হন এগুলো, এখানে মূল ব্যাপারটা দেখবেন আকাশে যে ঘূর্ণিঝড় ধুমায়িত হয় কিংবা নদীতে যে ঘূর্ণিপাক হয়, আপনি এটা গভীরভাবে চিন্তা করবেন। যেমন চাঁদপুরের মোহনা থেকে বড় বড় ঘূর্ণিপাক হয়, ঘোল পড়ে যেটাকে বলা হয়। কেন হয়? মূল কারণ হলো প্রচণ্ড স্রোতে সমুদ্রের গভীরে বা নদীর গভীরের মাটিগুলো সরে যায়। মাটির নিচে, পানির নিচে যে পানির চাপ থাকে, ফলে খুব দ্রুত ওই যেই জায়গাটা পূর্ণ হয়েছে ওই জায়গাটা অপূর্ণ করে ফেলে নিচে। কিন্তু উপরের অংশটা যেহেতু অত চাপ থাকে না, ও পূর্ণ করতে পারে না, ফলে ওই জায়গাতে একটা ঘূর্ণিপাক তৈরি হয়। বোঝার চেষ্টা করুন যে 35% লোক আওয়ামী লীগের, তারা মোরাল ক্যারেজ, সাহস হারাই ফেলেছে, এদের নেতৃত্বের অংশটা পালিয়ে আছে, এবং এদের দ্বারা নিয়ন্ত্রিত যে প্রায় 60% জিডিপি, সেই 60% জিডিপি ধুক করছে। ফলে প্রাসাদের ভিতরে বাইরে বিশাল একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতার কারণে আমাদের সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে নানা রকম ঘূর্ণিপাক তৈরি হচ্ছে। এটার জন্য আওয়ামী লীগ বা কেউ দায়ী নেই। ওই ঘূর্ণিপাকটা পূর্ণ করার জন্য বা ওটা অ্যাভয়েড করার জন্য যে দক্ষতা, অভিজ্ঞতা, যা কিছু দরকার, এটা আমাদের নাই। থাকবে কি করে? আমরা তো এরকম বিপদে কখনো পড়িনি, এরকম অবস্থাতে কখনো হয়নি। আমরা তো শেখ হাসিনা পালিয়ে যাবে, আমরা কি বলেন তো 5 তারিখে কি কল্পনা করছে? মঞ্জু ভাই বলুক, কোরআন শরীফ মাথায় হাত দিয়া সে বলুক, সে কল্পনা করে নাই। আমরা বড় যে এতটুকু আশা করেছি, বিশ্বাসই করি নাই প্রথম। হ্যাঁ, আমরা সারাদিন কোরআন শরীফ পড়ে দোয়া করছি, আল্লাহ তুমি এর নিয়ে যাও, এর নিয়ে একটু জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, তুমি তো অনেক দয়াবান, তুমি তো তারে পুরস্কার করতে চাও, আমাদের মাথার উপর থেকে নিয়ে তুমি বেহেশতে নিয়ে তারে বেহেশতে রাখো, আমাদেরকে এর হাত থেকে রক্ষা করো। তারপরে আকাশে যখন ঠাডা পড়ে, এই ঢাকা শহরে বড় বড় ঠাডা পড়ে, আমি নিজে অবাক হয়ে দেখতাম যে আল্লাহ, ছাদের উপর ঠাডা পড়লো, এটি গণভবনের কাছাকাছি যাইতে পারে না একটু, ওখানে 1-2টা ঠাডা পড়লে না কিছু হোক, অ্যাটলিস্ট মনে একটু শান্তি মানে কোনো ইয়ে ছিল না আপনাদের, মানে একটা মানে সব ক্ষমতা, সব আশা শেষ, একমাত্র আল্লাহর উপর আস্থা। আল্লাহর উপর ভরসা করে আমরা সেখানে বসে। রনি ভাই, আমরা একটু বিরতি নিয়ে আসবো। বলছেন যে যদি না, এখন কিন্তু 2 দলের মধ্যে, যে 2টা দল জামাত এবং বিএনপি, তারা দীর্ঘদিন আওয়ামী লীগটা নিষ্পেষিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, নির্যাতিত, সেই 2টা দলের মধ্যেই কিন্তু একই ধরনের আচরণ দেখা যাচ্ছে, যে প্রতিপক্ষকে আক্রমণ করবার ক্ষেত্রে মানে
অভ্যুত্থানের যে শিক্ষা বা এর আগে যে নির্যাতনের যে শিক্ষা দুই দলের মধ্যেই নেই। না, আমাদের- পরিণতি কি হতে পারে? আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবারই, আমরা যারা টেলিভিশনে আসি বা যারা দর্শক, যদি একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আওয়ামী লীগের প্রসঙ্গটা যত কম আলোচনা করা যায় বেটার। কেননা ভূতে ভূত টানে, মানে তাদেরকে যেভাবে আপনি আলোচনা করেন না কেন, ইতিবাচক নেতিবাচক যাই করেন না কেন, আলটিমেটলি যাকে নিয়ে আলোচনা করা যায় তার পক্ষে চলে আসে। তো দে হ্যাভ গন। আওয়ামী লীগের ব্যাপারে শুধু আমাদের একটা বক্তব্য হলো যে ওই জমানাতে যে সকল অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন জখম হয়েছে, প্রত্যেকটা জিনিসের দৃষ্টান্তমূলক শাস্তি যদি কিয়ামত পর্যন্ত সময় লাগে, আমাদের বাংলার মানুষের ঐক্যবদ্ধ থাকতে হবে এই কাজের জন্য, ভবিষ্যতে যেন এই কাজগুলো কেউ করতে না পারে, এতটুকু পর্যন্ত থাকুক। আর আওয়ামী লীগ আসবে কি আসবে না, যাবে কি যাবে না, ওইটা আওয়ামী লীগের যারা করে তাদের উপর ছেড়ে দেন, আমাদের দরকার না। আমাদের এখানে বাস্তবতাটা হলো, আপনি দেখবেন যে যখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত লাগে, ওটা খুব নির্মম হয়। দুই বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, একসাথে চলছে গলাগলি করে, একে অপরের দুর্বলতা জানে, একে অপরের শক্তিমত্তা জানে, কে কতটুকু লম্ফঝম্প করতে পারে, একে অপরের বুদ্ধিমত্তা কি, এই জিনিসগুলো জানে। এবং তাদের মধ্যে যখন দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায়, তখন এটা খুবই ভয়ানক পরিণতি হয়ে যায়। এখানে লক্ষ্য করেন, প্রথমত হলো এনসিপির যারা কর্তা ব্যক্তি আছে, জামাতের লোকজন সবাই বলছে যে এরা সবাই আমাদের রিক্রুটমেন্ট, মেজর যারা নেতা, আমরা তাদেরকে পড়িয়েছি, শিখিয়েছি, অর্থ দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি এবং পিছন থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা এমনভাবে করেছি যেন আমরা শুধুমাত্র হুকুম দিয়েছি, ওরা শুধু সেটা পালন করেছে। তো বোঝার চেষ্টা করেন। আবার এনসিপির যারা লোকজন বলেন যে এটা কী ধরনের কথা, এই তো মুনাফিকি কথাবার্তা, আমরা তো এরকম না, আমরা আমাদের মতো করে আন্দোলন করেছি, জনগণ, সাধারণ জনগণ আমাদের প্রতি সিম্প্যাথাইজড হয়েছে, আসছে গেছে। এখন ভিতরে তলে তলে এনসিপি এবং জামাতের মধ্যে কি হয়েছে এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এনসিপি এবং জামাতের মধ্যে যে এখন মনোমালিন্যটা হচ্ছে, এই মনোমালিন্যটা কিন্তু আমরা 2 মাস আগেও কিন্তু কল্পনা করতে পারতাম না, কিন্তু ইদানিং সেটা হচ্ছে। 2 নম্বর হলো, আপনি দেখুন যারা সরকারে রয়েছে, মাহফুজ আছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আছে, তারা ভার্সেস সরকারের বাইরে যারা আছেন, তাদের মধ্যে এই মাস 2 হলো বা মাসখানেক হলো আমরা বেশ কিছু মতদ্বৈততা দেখতে পাচ্ছি। মাহফুজ সাহেব যেটা বললেন যে অনেকের লেজ কাটা গেছে, আমার লেজ এই কারণে কাটতেছে, এটাও কিন্তু নতুন একটা উপসর্গ। এবং এদের এই উপসর্গগুলো, বিকজ তারা সবাই বিদ্রোহী, তারা সবাই বিপ্লবী, তারা সবাই বিজয়ী এবং তারা সবাই লাল স্বাধীনতার ধারক এবং বাহক। তো তাদের এই দ্বন্দ্ব এবং সংঘাত কমছে না, বরং বেড়ে যাচ্ছে। অর্থাৎ মানে এনসিপির মধ্যে কর্তা ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, অনেকে চলে যাচ্ছে, অনেকে আসছে, তাদের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ ঢাকা রইল, আর এক গ্রুপ কক্সবাজার চলে গেল। আবার অ্যাজ এ হোল এই গ্রুপগুলোর সাথে জামাতের সাথে দ্বন্দ্ব সংঘাত। দিস ইজ এ ভেরি অ্যালার্মিং, যেটা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, এটা হলো মেইন সমস্যা। দ্বিতীয়ত হলো জামাত এবং বিএনপি, এই দুটো দলের যে সখ্যতা, আত্মিক সখ্যতা, এটা সেই 75-এর 15 আগস্টের পর থেকেই। কখনো পরিবেশ পরিস্থিতির কারণে জামাত কিছু সময়ের জন্য জাতীয় পার্টির কাছে গেছে, কখনো তারা হয়তো আওয়ামী লীগের কাছে গেছে, কিন্তু তাদের হৃদয় সবসময় বিএনপির সঙ্গে ছিল। আর বিএনপির যারা লোকজন, তারা অর্থাৎ ভারতের নরেন্দ্র মোদী যেভাবে মনে করেন যে ভারত এবং আমরা, অর্থাৎ বিজেপি না থাকলে শেখ হাসিনা, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না। আর শেখ হাসিনার ছিল এটা সবচেয়ে বড় আপত্তি। সে নরেন্দ্র মোদীকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সে সবসময় চেষ্টা করেছে, আমেরিকার সাথে একটা সম্পর্ক, চীনের সাথে একটা সম্পর্ক, কিন্তু সে সেটা পেরে ওঠেনি। তো এখানেও ঠিক একই অবস্থা। অর্থাৎ বিএনপির মধ্যে একটা জমিদারি ভাব, একটা কর্তৃত্ব ভাব, যে আমরা বাংলাদেশে জামাত প্রতিষ্ঠা করেছি, আমরাই গোলাম আজমকে এনেছি, আমরাই এই দলটাকে যদি সুযোগ না দিতাম তাহলে এই দল আজকের এই পর্যায়ে আসতে পারতো না, তারা জাস্ট আওয়ার সাবঅর্ডিনেট। আর জামাত মনে করছে যে আমরা সৎ মানুষ, আমরা চাঁদাবাজি করি না, আল্লাহ রাসূলের করি, আমরা বেহেশতি মানুষ এই জমিনে। এই যে বিএনপির মতো লোক, এদের বেশিরভাগ লোকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, চারিত্রিক ত্রুটি আছে, কেউ মানে আরও নানা রকম মাঝে মাঝে 5 স্টার হোটেল কত কিছু আছে। তো ওদের উপর তো অনেক গজব নাজিল হইতো। আমাদের সাথে থাকার কারণে, আমাদের আতরের গন্ধ, আমাদের সৎ আমলের কারণে, দোয়া কালামের কারণে ওরা কোনো মতে বেঁচে আছে। তো এই যে দেখেন, এটা একজনের দুজনের একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সেই প্রবলেমের মধ্যেই তাদের বহুবার বন্ধুত্ব হয়েছে। সেই বন্ধুত্বের কারণে বিএনপি জানে জামাতের শক্তি দুর্বলতা, আর জামাতও জানে বিএনপির শক্তি দুর্বলতা। এখন এই দুটো দল
এই দুটো দল এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যেখানে আগামী 2-4-5 বছর 10 বছর বন্ধুত্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব, আমরা তো আমজনতা পারবো না। এটা জামাতের শীর্ষ নেতৃত্ব এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব তাদেরকে বুঝতে হবে, সমঝোতা করতে হবে এবং এক টেবিলে বসতে হবে। আদারওয়াইজ এদের যে জেলা কমিটি আছে, মহানগর কমিটি আছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে জায়গাতে জামাতের শক্তিমত্তা রয়েছে সেখানে সর্বনাশ হয়ে যাবে। আপনি দেখেন কুয়েটে কি হয়েছে, খুলনাতে কি হয়েছে। এই যে সামনে নির্বাচন হতে যাচ্ছে দুটো, একটা ডাকসুতে আর একটা হলো জাকসুতে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আপনি দেখবেন যে এখানে কি দুর্ঘটনা ঘটে গেছে। এখন বিএনপি যদি শীর্ষ নেতৃবৃন্দ এই জিনিসটাকে ইগনোর করে বা জামাতের শীর্ষ নেতৃত্ব ইগনোর করে, এখানে যে ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতি জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতি মানে এমন শূন্যতা তৈরি করবে যে শূন্যতার কারণে মানুষ বারবার বলবে আগেই ভালো ছিলাম, একই হলো এই হলো অবস্থা। মঞ্জু,